আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞান বিষয়ে সিলেট বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, অনেক বড় একটি উদ্দীপক, তাই না? অনেক বড় একটি উদ্দীপক। আচ্ছা, আমি একে একে এই প্রশ্নগুলি পড়ি, তারপরে এটা পড়ে পড়ে উত্তর দিব। ক নম্বরে বলেছে অপরিশোধিত চেক ও অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো। তো অপরিশোধিত চেক বলতে বোঝায় আমি চেক ইস্যু করেছি কিন্তু সেই চেকের টাকা ব্যাংক পরিশোধ করেনি। তার মানে কি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, সেটা বোঝায়। আবার অনাদায়ী চেকের পরিমাণ বলতে বোঝায় আমি ব্যাংকে আদায়ের জন্য চেক জমা দিয়েছি, ব্যাংক আদায় করতে পারেনি। তার মানে জমাকৃত চেক আদায় হয়নি, সেইটা বোঝায়। এই যে লক্ষ্য করি, 2 নম্বরে বলেছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত 60,000 টাকা চেক এখনও এই ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কত টাকা? 45,000 টাকা। তাহলে হয়নি, দুইটার পার্থক্য, সেটা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, তাই এটা হচ্ছে অপরিশোধিত চেক। তার মানে কি, 60,000 টাকার মধ্যে 45,000 টাকা পরিশোধ করেছে, তো পরিশোধ করেনি কতটুকু? 15,000, সেটা ক নম্বরে আসবে। আবার আরেকটা আছে, এই যে দেনাদারের নিকট থেকে প্রাপ্ত এত টাকা চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু প্রাপ্য বিলের অর্থ ব্যাংক আদায় করেছে। তার মানে কি, প্রাপ্য বিলের অর্থ ব্যাংক আদায় করেছে, এটা আদায় করেনি, এটাও কিন্তু ক নম্বরে আসবে। তো যাই আমরা ক নম্বরের আগে সমাধান করি। ক নম্বরের সমাধান করি। ক নম্বরের সমাধানের জন্য যে ক নম্বরের সাথে যে দুইটা লেনদেন জড়িত, ওই দুইটা লেনদেনকে এইখানে নিয়ে আসলাম, এই দুইটা আসামি, তাই না? যাই হোক, একটু জোকস করলাম। এতে এইটা হচ্ছে প্রশ্নের উদ্দীপকের কিছু অংশ, আর নিচে উত্তর। এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। অপরিশোধিত চেক বলতে বোঝায় পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। মোট 60,000 টাকার চেক ইস্যু করেছিলাম, তার মধ্যে ব্যাংক পরিশোধ করেছে 45,000 টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 15,000 টাকা ব্যাংক পরিশোধ করেনি, সেটা আমরা এখানে লিখব 15,000 টাকা। আবার এটা নিচে ডাবল দাগ দিয়ে দেবো, যেহেতু অপরিশোধিত চেক একটিই ছিল। আবার বলেছে অনাদায়ী চেক। অনাদায়ী চেক বলতে বোঝায় দেনাদারের নিকট থেকে 45,000 টাকা চেক, 20,000 টাকার দুটি প্রাপ্য বিল আমরা পেয়েছিলাম, তার মধ্যে শুধু প্রাপ্য বিলের অর্থ ব্যাংক আদায় করেছে। তা আদায় করেনি কোনটা? এই চেকের টাকা আদায় করেনি। ওই চেকের টাকা যে আদায় করেনি, ওইটা আমরা এখানে লিখব। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি 45,000 টাকা, লিখে ডাবল দাগ দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো বলা আছে 45,000 টাকা দুইটি চেক। না, মোট দুইটা চেকের মোট মূল্য 45,000 টাকা। যদি বলতো প্রতিটি 45,000 টাকা করে দুটি চেক, তাহলে আমরা না হয় অন্য বিষয়, দুইটা চেক মনে করতাম, 2 দিয়ে গুণ করতাম। কিন্তু তা তো বলেনি, বলেছে 45,000 টাকার দুইটি চেক, মানে মোট 45,000 টাকার মধ্যে দুইটা চেকের মূল্য আছে। দুইটা চেকের মূল্য মোট 45,000 টাকা, তো 45,000 টাকা একবারে লিখেছি। এটা আদায় করতে পারেনি ব্যাংক, সেজন্য অনাদায়ী চেক। তা আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক করি, তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এই 15,000 টাকা কিন্তু যোগ হবে। আর যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে আবার বিয়োগ হবে, উল্টা হবে। ঠিক অনাদায়ী জমাকৃত চেক আদায় হয়নি, এটা আবার বিয়োগ হবে নগদান বইয়ের জেরের সাথে, তাই না? আর পাস বইয়ের জেরের সাথে যোগ হবে। তো যাই হোক, আমরা এখন আবার উদ্দীপকে চলে আসলাম। উদ্দীপকে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, দুইটা প্রশ্নই দেওয়া আছে। খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের প্রশ্নে কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 32,500, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 21,500। তো তাহলে যে কোনো একটা উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্ক শুরু করতে পারবো। তো আমাদের সহজ নিয়ম যেটা, সেটা করব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা নিয়ে যদি অঙ্ক শুরু করি, তাহলে উত্তর হবে কিন্তু লাস্টে 21,500। এইটা একটা সুবিধা। দুইটা জেড যদি দেয়া থাকে, তাহলে আমাদের অঙ্ক করার সুবিধা হতে একটা নিয়ে অঙ্ক শুরু করলে আর একটা উত্তর হবে। ফাইন। তো আমরা এটা নিয়ে অঙ্ক শুরু করি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা জেড নিয়ে। যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, এই যে ব্যাংক সম্বন্ধে বিবরণীর এভাবে ছক অঙ্কন করব। প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সম্বন্ধে বিবরণী, তারিখ, তাই না? তারিখ প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, উপরে এই লেনদেনগুলি নিয়ে এসে রাখলাম। টোটাল লেনদেনগুলি এইদিকে কিছু অংশ রাখলাম, ওইদিকে কিছু অংশ রাখলাম, দুই দিকে ভাগ ভাগ করে রাখলাম, কারণ এই লেনদেনগুলি দেখে দেখে পড়ে পড়ে আমরা অঙ্ক করতে পারবো। তোমাদের যাদের কাছে বই আছে, যেহেতু বইয়ের আমি বোর্ড প্রশ্নের সমাধান করাচ্ছি, যাদের কাছে বই আছে সমস্যা নেই, বই দেখে তোমরা পড়ো, আমি এখান থেকে পড়ে পড়ে সমাধান করাচ্ছি। প্রথমে লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শেষের ঘরে লিখব, ছিল 32,500 টাকা।
প্রশ্নে দেয়া ছিল প্রথম লাইনে 1 নম্বরে দেয়া ছিল। এবার পাওনাদারের বরাবর ইস্যুকৃত 60,000 টাকা চেক, এইটা এই যে যোগের ঘরে আমরা লিখব ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। কত টাকা? ওই যে ক নাম্বারে বের করে দেখালাম 60,000 টাকার মধ্যে 45,000 টাকা উপস্থাপন করা হয়েছে, তাহলে বাকি 15,000 টাকা উপস্থাপন করা হয়নি। প্রথম ঘরে লিখব 15,000 টাকা। কীভাবে পেলাম? এই 60 থেকে 45,000-এর বিয়োগফল, ওইটা ব্যাংকে উপস্থাপন হয়নি, মানে ব্যাংক থেকে টাকা তুলে দিই, তা এই টাকাটা ব্যাংকে আমার বেশি আছে। এরপরে এই যে বিনিয়োগের সুদ আদায় করেছে, যেগুলো যোগ হবে সেগুলো আগে যোগ করি, পরে বিয়োগ করব, তাহলে সুবিধা হবে। আমরা জানি কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে। যোগ বিয়োগ করার নিয়মের কথা বলি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয়, তাহলে ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে যোগ হবে। কোনো কারণে ব্যাংকে যদি জমা বেশি থাকে তাহলে যোগ হবে, কারণ ব্যাংক বেশি আছে, আমি এখন যোগ করে ঠিক করব আমার নগদান বইয়ের সাথে। আর কোনো কারণে যদি ব্যাংক জমা কম থাকে তাহলে আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ ব্যাংকে কম আছে, আমরাও বিয়োগ করে ব্যাংকের সাথে মিলাবো, এটা বোঝায়। তো বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করেছে, তো ব্যাংক জমা বৃদ্ধি আছে, তাই যোগ। এখানে জায়গা সেভ করার জন্য ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আর মঞ্জুরিকৃত সুদ একসাথে লিখতে পারি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 15,500 আর মঞ্জুরিকৃত সুদ হচ্ছে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে কত? 1,000, মোট 16,500 একবারে লিখে দিলাম। যদিও আলাদা আলাদা লাইনে লেখা উত্তম, আমার এখানে জায়গা সেভ করার জন্য আমি একসাথে লিখলাম। এরপরে আরেকটা আছে ব্যাংক কর্তৃক এই যে আদায়ের জন্য চেক নগদান বইতে লেখা হয়নি, মানে ব্যাংকে চেক জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক জমা বেশি আছে, কারণ ওই চেকের টাকা তো ব্যাংক যোগ করবে, তাই আমরা এখানে এটাও যোগ করব। এবার এই কটা যোগ করে 17,000 কত হবে? সম্ভবত এই 37,000 হবে, এখানে লিখবো। এগুলো যোগ করে এখানে লিখলাম, নিচে একটা দাগ দিলাম, তো এইটাতে এটা যোগ করে এখানে লিখবো। এটার পাশে কিন্তু নাম দিব না, এই যোগফলের পাশে। এবার লিখব বিয়োগ সমূহ। বিয়োগ সমূহের মধ্যে আছে বাকিগুলি। দেনাদারের নিকট থেকে 45,000 টাকা চেক পেয়েছিলাম, চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম, ওটা আদায় হয়নি, তাহলে লিখব আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি এই 45,000 টাকা। প্রথমটা ক নম্বরে বুঝিয়েছিলাম কেন এটা আদায় হয়নি, অর্থাৎ এই চেক আর প্রাপ্য বিল একসাথে জমা দিয়েছিলাম, চেকের টাকা এখনও আদায় হয়নি, যেহেতু আদায় হয়নি ব্যাংক জমা কম আছে, তাই আমরা এখানে যোগ করলাম, বিয়োগ করলাম, সরি। এবার 3,000 টাকার প্রাপ্য বিল এত টাকায় নগদান বইতে লেখা হয়নি, তাই না? এইটা একটি প্রাপ্য বিল এত টাকা বাট্টা হয়েছে, বাট্টা করা হয়েছে, তো বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে বেশি লেখা হয়েছে। কি বেশি লেখা হয়েছে? 3,000 টাকার প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করেছে। 3,000 টাকার প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করা হলে আমাদের 500 টাকা ব্যাংকে কম আছে, আমরা যোগ করেছি 3,000, ব্যাংক যোগ করেছে 2,500, তাহলে 500 টাকা ব্যাংকে যেহেতু কম আছে, ওই 500 টাকা আমরা এখন বিয়োগ করব নগদান বই থেকে। আবার লক্ষ্য করি পরেরটা, আর একটা আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, কত টাকা? 2,500 টাকা। এবার এগুলো যোগ করে এখানে লিখব, নিচে দাগ দিব, এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব। এটা হচ্ছে এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500 টাকা। এই যে এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 21,500 টাকা, প্রথম লাইনে দেওয়া ছিল। নগদান বই অনুযায়ী 32,500 দেওয়া ছিল, 21,500 দেওয়া ছিল। আমরা 32,500 নিয়ে অঙ্ক শুরু করেছি, লাস্টে উত্তর হয়েছে 21,500 টাকা। এটা ছিল খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙে কি বলেছে? জাবেদা করতে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সবগুলির জাবেদা করব না, সবগুলির জাবেদা করব না। এইখানে সাধারণত যেগুলি ব্যাংক লিখেছে কিন্তু আমার নগদান বইতে লেখা হয়নি, আমানতকারীর বইতে লেখা হয়নি, সেগুলি নিয়ে জাবেদা করব। তো যাই সমাধানের চেষ্টা করি। তো জাবেদা যেগুলি করব, এই যে জাবেদার শক্ত এইভাবে করতে পারি আমরা, জাবেদার শক্ত পারি, তাই না? উপরে আমি লেনদেনগুলি লিখে রাখলাম, এখানে কিছু কিছু লেনদেনের পাশে লেখা আছে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। এইগুলি সাধারণত যেহেতু নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমানতকারীর বইতে লেখা হয়নি, এগুলি নিয়ে জাবেদা করব। আর বাকি আরও যে সমস্ত লেনদেন রয়েছে, যেমন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এইটার জাবেদা আমরা নগদান বইতে লিখেছি, ব্যাংক লেখেনি কিন্তু আমরা লিখেছি, তাহলে আমরা আমানতকারীর বইতে যেগুলি লিখেছি সেগুলি নিয়ে জাবেদা হবে না। জাবেদা যদি করতে বলে তাহলে আমরা যদি তারিখ মেনশন করে দেয়,
যে এই তারিখগুলি করো বা এই নং লেনদেনের জাবেদা প্রস্তুত করো, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু যদি তারিখ মেনশন বা ক্রমিক নং মেনশন করে না দেয়, তাহলে যেগুলির পাশে লেখা আছে নগদানভুক্ত হয়নি, নগদান বইতে লেখা হয়নি, ওগুলি নিয়ে জাবেদা করব। ঠিক আছে, মানে নগদান বইতে যেহেতু লেখা হয়নি, আবার অনেক সময় নগদান বইতে বেশি লেখা হয়, সেটা নিয়েও জাবেদা করব। তো যাই হোক, আমরা মূলত নগদান বইয়ের ভুলগুলি নিয়ে জাবেদা করব। যেমন প্রথমে বলেছে এইখানে বিনিয়োগের সুদ 15,500 টাকা নগদানভুক্ত হয়নি, তো বিনিয়োগের সুদ ব্যাংকে জমা হয়েছে, এটার জন্য যদি জাবেদা করি তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকে বিনিয়োগের সুদ জমা হয়েছে সেই জন্য 15,500 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। এরপরে আদায়ের জন্য 5,500 টাকা চেক জমা দেওয়া হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংকে চেক জমা দিয়েছি দেনাদারের কাছ থেকে পেয়ে, তো এইটা আমরা লিখে নেই, এখন লিখব। তাহলে লিখব ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্রাপ্য হিসাব কেন ক্রেডিট করব? এখানে তো বলা নাই যে দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে চেকটা। চেক তো সবসময় আমরা দেনাদারের কাছ থেকেই পাই, আবার কোথা থেকে পাবো? ইন জেনারেলি দেনাদারের কাছ থেকে চেক পাই, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে চেকটা পেয়েছিলাম সেটাই ব্যাংকে জমা দিয়েছি। আচ্ছা, এরপরে এইখানে বলেছে 7 নম্বরে ব্যাংক জমার সুদ 1,000 টাকা, ধার্যকৃত চার্জ 2,500 টাকা। দুইটা আলাদা আলাদা করব আমরা। প্রথমে ব্যাংক জমার সুদের জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা সুদ হিসাব ক্রেডিট। টাকা লিখব 1,000, ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। আবার লাস্টেরটা করব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটার ফলে ব্যাংক জমা কমে যায়, তো এটার জন্য জাবেদা করব ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব 2,500 টাকা। আমি একটু দ্রুত লিখেছি, জাবেদা তো তোমরা পারবে, আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা হয়তো পারবে। ব্যাংক সম্বন্ধে বিবরণী জাবেদা করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, আমাদের ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ব্যাংক ডেবিট হবে, আর ব্যাংকে যদি টাকা কমে যায় তাহলে ব্যাংক ক্রেডিট হবে। যেমন বিনিয়োগের সুদ জমা হয়েছে, ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। প্রাপ্য বিলের অর্থ ব্যাংকে জমা হয়েছে, প্রাপ্য হিসাবের অর্থ ওখান থেকে আমি চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরের ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। আর এখানে চার্জ ধার্য করার ফলে ব্যাংক জমা কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাংক হিসাব বাড়লে টাকা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে জমা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী দিনে আরও একটি বোর্ড সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।